তাই জয় গৌড়, জয় মহাবীর রাধারমণ। আজ যে গৌড় বিগ্রহ আপনারা দর্শন করছেন, ইনি শ্রী বৃন্দাবনের অমিয় নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু। আজ বৃন্দাবনের সেবা হচ্ছে বলেই এ ঠাকুরজি কিন্তু বৃন্দাবনের নয়, জানেন তো। বৃন্দাবনে সপ্ত দেবালয়ের অন্যতম শ্রী রাধারমণ লাল, সেই রাধারমণ লালের যারা সেবায়েত তাদের মধ্যে একজন সার্বভৌম শ্রী মধুসূদন লাল গোস্বামীজি এই বিগ্রহ বাংলার নবদ্বীপে প্রাপ্ত হন। তারপর তারই শিষ্য শ্রী রাধা গোবিন্দ গোস্বামীজির হাতে ইনি তার সেবাভার তুলে দেন। রাধা গোবিন্দ গোস্বামীজি বাগবাজারে নিবাসী ছিলেন, যেখানে যেখানে অমৃত বাজার নামে পত্রিকা প্রকাশিত হতো। সেই বাগবাজারের নিবাসী ছিলেন রাধা গোবিন্দ গোস্বামীজি। রাধা গোবিন্দ গোস্বামীজির যখন বয়স হয়ে এলো, উনি যখন এই সেবা করতে আর পারছেন না, তখন উনি অত্যন্ত চিন্তিত হলেন যে কিভাবে এই গৌড়ের সেবা সামলাবেন। সেই সময় গৌড়ের স্বপ্নাদেশে আর গুরুপুত্র শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামীজিকে চিঠি লিখলেন। চিঠি পেয়ে শ্রীকৃষ্ণ গোস্বামীজি পড়লেন মহাফাপড়ে, কারণ গৌড়ের ইচ্ছা এবার বৃন্দাবনে আসার। ওদিকে এত বড় বিগ্রহকে কি করে বৃন্দাবনে নিয়ে আসা যায়, এই চিন্তায় উনি গেলেন শ্রীপাদ বাবাজি মহারাজের কাছে। রামদাস বাবাজি মহারাজের সাথে মধুসূদন লাল গোস্বামী হোক বা শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী, উভয়ের সম্পর্ক ছিল বেশ ভালো। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের উদ্যোগে তুফান মেল ট্রেনের একটি কোচ রিজার্ভ করে কাঠের বিশাল সিন্ধুকে ঠাকুরকে শুয়ে বাবাজি মহাশয়ের বড়গুরু ভাই গোবিন্দ দাস মহন্ত বাবার শিষ্য পুলিন বিহারী দাসজি ঠাকুর নিয়ে হাথরসে পৌঁছালেন। ঠাকুর আসছেন ব্রজে। বাবাজি মহারাজের ইচ্ছা ঠাকুরকে নিয়ে নগর পরিক্রমা বের করবেন। পাশেই তখন উপস্থিত স্বরূপ দাস বাবাজি, ইনি বাবাজি মহারাজের গুরু ভাই পঞ্চানন ঠাকুর মশাইয়ের শিষ্য, ব্রজের ব্রহ্মকুণ্ডে ভজন করতেন। তাকে বাবাজি মশাই জিজ্ঞাসা করলেন, নগরে কি কীর্তন করা যায়? স্বরূপ বাবা একটু সময় চাইলেন ভেবে দেখার জন্য। দিন 1-2 মধ্যে এক কীর্তন রচনা করে বাবাজি মশাইয়ের হাতে দিলেন। হাতরস থেকে ট্রাকে করে ঠাকুরকে আনা হলো বৃন্দাবনে। রাসের দিন বাবাজি মশাই বড় গৌড়কে নিয়ে বিকেলবেলা বের হলেন নগর পরিক্রমায়। ভক্তদের কাঁধে গৌড় চলেছেন, সে কি দৃশ্য! 7 ফুটের ঠাকুর ভক্তদের কাঁধে। ব্রজবাসীরাও অবাক হয়ে এই গৌড় দর্শন করল। সেই গৌড় এলো রে, যে কিশোরীর মন হরেছিল, সেই গৌড় ব্রজে এলো রে। কৃষ্ণ অন্বেষণ লীলা কীর্তন। 10 ঘন্টার অধিক সময় জুড়ে বাবাজি মশাই নগর কীর্তন করলেন। ও আমাদের প্রাণ গোড়া রায়, মাতৃশ্রী রাধা ভাবে আজ ব্রজবনে বিহরই গো, ও আমাদের প্রাণ গোড়া রায়। এই যে কি মাদকতা এই কীর্তনের, তা বাক্যের পার। গৌড় বৃন্দাবনে এলেন, নগর কীর্তন হলেন, কিন্তু এখনো তার থাকবার মতন পাকাপোক্ত কোনো ব্যবস্থা হলো না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর একটি জমি ছিল বৃন্দাবনে, গোপীনাথ বাজারে। 1954 সালে সেইখানে মন্দির নির্মাণের কাজ প্রারম্ভ হয়। অমৃতবাজার পত্রিকা কর্তৃপক্ষ এতে বিশেষভাবে অর্থও সাহায্য করে। 1956 সালে মন্দির নির্মাণ হয়। সেই থেকে আজ অবধি মহাপ্রভু নিজ মন্দিরে প্রবেশ করে তার সেবা খুব সুন্দরভাবে চলে আসছে। শ্রী মধুসূদন গোস্বামীর পরম্পরায় এই সেবা চলছেন। মধুসূদন গোস্বামী, শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী, শ্রী বিশ্বম্ভর গোস্বামী, শ্রী পদ্মলোচন গোস্বামী, শ্রী পদ্মনাভ গোস্বামী। বাবাজি মশাই যতদিন প্রকট লীলায় ছিলেন, প্রতি বছর বড় গৌড় বেরোতেন রাস রজনীতে বৃন্দাবন পরিক্রমায়। একবার চন্দ্রগ্রহণ হয়েছিল। রাসের রাত, সব মন্দিরেরই দরজা বন্ধ, শুধু
গৌড়ের পুরাতন মন্দির কীর্তনের অনুরোধে খোলা রাখা হয়েছিল। জানেন তো, সেইবার বাবাজি মশাই কীর্তনে আখর প্রকাশ করেছিলেন, আজ সবার দুয়ার বন্ধ, শুধু গৌড়ের দুয়ার উন্মুক্ত। কি সুন্দর না? সত্যি তো, যেদিন সবার দুয়ার বন্ধ হয়ে যাবে সেদিন প্রভু গৌর সুন্দরের দ্বার উন্মুক্ত হবে। বাবাজি মহারাজের অপ্রকটে আমাদের রাধারমণগণের সাধুরা রাসের কীর্তনে উপস্থিত হয়ে যখন গোস্বামী প্রভুর কাছে অনুরোধ জানান ঠাকুরকে বাইরে বের করে নিয়ে আসার জন্য, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী বললেন, যার ঠাকুর ছিল তিনি বের করতেন। এখন তিনি যখন চিত্রপট স্বরূপে উপস্থিত হয়েছেন, তাহলে ঠাকুরও আর বেরোবেন না, গৌড়েরও চিত্রপট স্বরূপেই বেরোবেন। সেই থেকে চতুর্দলায় ব্রজবিহারী সন্ন্যাসী গৌড়ের চিত্রপট কীর্তনের সাথে নগর পরিক্রমায় বেরোন। আগে ব্রজে ইলেকট্রিসিটি ছিল না, পরে বিদ্যুৎ আসতে বিদ্যুৎ পরিবাহী তারের রাস্তার উপরে দিকগুড়ি ছেয়ে যাওয়া এত সুদীর্ঘ বিগ্রহণী কীর্তন বেরোনো সম্ভবপর ছিল না। আশ রজনীতে কীর্তনের বাবাজি মশাইয়ের চিত্রপট, সেই চিত্রপটের দেহে ঘামের বিন্দুও প্রকাশ পেয়েছিল। ভাবুন দেখি, গায়ের প্রতিটি রোম শিহরণ দেয় না? শ্রীপাদ বাবাজি মহারাজ যখন সাক্ষাতে প্রকট লীলায় ছিলেন, তখন উনি কীর্তন করছেন, তার কীর্তনের পরিশ্রমে শরীরে ঘামের বিন্দু প্রকাশ পাচ্ছে, চোখের জল প্রকাশ পাচ্ছে, এ তো বোঝা যায় বা মানা যায়। কিন্তু যখন শ্রীপাদ অপ্রকট লীলায় রয়েছেন, তখনও তার চিত্রপটে ঘামের বিন্দু প্রকাশ পায়। যত মোছা হচ্ছে আবার চিত্রপট ঘেমে যাচ্ছে। বহির্বাস চাদর দিয়ে যে অঙ্গ ঢাকা, সেখানে ঘাম নাই, শুধু অনাবৃত অঙ্গে বিন্দু বিন্দু শ্বেত প্রকাশিত হচ্ছে। বারবার যতবার মুছে দেয় ততবার ঘামের বিন্দু প্রকাশ পায়। এই তো শ্রীপাদের ভাব, শ্রীপাদ বাবাজি মহারাজের কীর্তন, যা সমগ্র গৌড়ীয় বৈষ্ণব জগতের এক আলাদাই করে নিয়েছে। কারণ যারা শ্রীপাদের কীর্তন বোঝেন, যারা বাবাজি মহারাজের ভাবরাজ্যে ডুবে যাওয়া বোঝেন, যারা বাবাজি মহারাজের চোখের জল বোঝেন, তারা সত্যি আস্বাদন করতে পারে গৌড়ের লীলা, তারাই আস্বাদন করতে পারে। কারণ শ্রীমান মহাপ্রভু তো অভাবের সঙ্গ করে না, ভাব জাগিয়ে সঙ্গ করে। তাই তো আমরা বারংবার আজও ছুটে যাই বৃন্দাবনে রাস রজনীতে। শ্রীপাদ বাবাজি মহারাজ তার হৃদয়ের সর্বস্ব ধন, তার শ্রী গুরুদেব রাধারমণকে সঙ্গে নিয়ে সেই বড় গৌরকে দর্শন করব বলে, আর সমাস্বরে গাইব আমাদের 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 প্রাণ গোড়ারা।